হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। এই বেঙ্গল রেনেসাও কিন্তু এই বাঙালির চিন্তারই ফসল। কিন্তু ইউরোপের রেনেসা হয়েছিল আমরা দেখেছি শিল্প বিপ্লবের আগে, সেখানে মন মানসিকতা ধ্যান ধারণা, কিন্তু বাঙালি রেনেসা কিন্তু শিক্ষা এবং সাহিত্য এবং শিল্পকর্মে বিশ্বব্যাপী এটা যাবে, এবং আমি তো মনে করি যেটা ভবিষ্যতে এটা বিভিন্ন ভাষায় অনুদিত হবে। বাঙালি চিন্তামূলক রচনা সংগ্রহ, এখানে যে 16টি বিষয় আছে তার মধ্যে রাজনীতি চিন্তা বিষয়টি যিনি সম্পাদনা করেছেন তিনি হচ্ছেন অধ্যাপক খন্দকার মোকাদ্দেম হোসেন। তিনি একজন সমাজ এবং রাজনীতি বিষয়ে একজন চিন্তাশীল মানুষ। আমরা খুবই খুশি আজকে আমাদের এই আলোচনায় তিনি এসেছেন। প্রথমে স্যার কেমন আছেন? ভালো আছি। একটা বিষয় একটু জানতে চাচ্ছি মূল বিষয়টিতে আসবার আগে। আমরা তো ঠাট্টা করে বলি বাঙালি মাত্র রাজনীতি নিয়ে কথা বলতে পারে, কিন্তু আসলে বাঙালির রাজনীতি চিন্তা বলতে কি বোঝানো হচ্ছে এখানে? এটা যদি আমি ঐতিহাসিক প্রেক্ষাপটে বলি, তাহলে ব্রিটিশরা যখন এসেছিল তখন একটা কথা প্রতিষ্ঠিত হয়েছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। এই কথাগুলোর মধ্যেই বোঝা যায় যে বাঙালিদের রাজনৈতিক চিন্তার তীক্ষ্ণতা কতটা তীব্র, এবং বাঙালি রাজনৈতিক চিন্তাধারা এসছে কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপটে। আমরা দেখতে পাই যে এখানে বাস্তব ক্ষেত্রে যদি আমরা বলি যে ভারতবর্ষের অবিভক্ত একটি অংশ ছিল বাংলাদেশ, এবং সেটা পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে বঙ্গ হিসাবে পরিচিত ছিল। এবং এই বঙ্গের দীর্ঘ ইতিহাস যদি আমরা দেখি, প্রাক ইতিহাস থেকে শুরু করে বিবর্তনের ধারাতে আমরা দেখতে পাই যে এই ফর্মাল এবং ফাংশনাল ওয়েতে এটাকে একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে রূপায়িত করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়ার দরকার সেই পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করলেন। এবং সেখানে একটা বিষয় ছিল, অত্যন্ত দূরদর্শীভাবে অধ্যাপক আব্দুল আবু সাঈদ যে জিনিসটি করতেন, যে আমাদেরকে উনি একটা টাইম বাউন্ড সময় করে দিয়েছিলেন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সপ্তাহে নির্দিষ্ট দিনে আমাদের আসতে হবে, এবং সেই দুটো দিন আমাদের কিন্তু এখানে সময় কাটাতে হয়েছে, এবং ঘন্টা পর ঘন্টা আমাদের সময় কাটাতে হয়েছে। এবং তার সঙ্গে যে জিনিসটি ছিল, উনি এতই বিচক্ষণ ছিলেন যে আমাদেরকে বলে দিতেন যে আপনি আগামীকাল কি রিপোর্ট করবেন, অর্থাৎ আগামীকাল আমি কি কি পড়ে এসেছি সেই বিষয়ে আমাকে বিস্তারিত বলতে হবে, শুধু ওনাকে না, এই পুরো 16 জনের মধ্যে সবাইকে বলতে হবে। এবং তখন সবার উনি মতামত নিয়ে কোথায় কি গ্যাপ আছে এবং ল্যাপস আছে সেই জিনিসগুলো কিন্তু উনি আইডেন্টিফাই করতেন চমৎকারভাবে। উনি কখনো চাপিয়ে দেন নাই, কিন্তু যে জিনিসটা উনি করেছেন যে সবার থেকে কথাগুলোকে বের করে এবং সবার ক্যাপাসিটিকে বা সক্ষমতাকে উনি কিন্তু মূল্যায়ন করেছেন। অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট একটা লেখকের কথাবার্তা পরবর্তী সপ্তাহে এসে আমরা ওনার সাথে শেয়ার করব, সবাই সেখানে শুনবেন, এবং সেখানে সেই লেখকের যে অবদানগুলো, তার মৌলিকত্বগুলো কি আছে, সেই মৌলিকত্বগুলোকে তখন আমাকে পয়েন্ট আউট করে দিতেন, মোকাদ্দেম সাহেব আপনি এই জিনিসগুলো নিয়ে আসলে বোধহয় ভালো হবে, আপনি যে জিনিসগুলো চমৎকারভাবে তুলে ধরেছেন তার মধ্যে আমি ফোকাসড এরিয়া যেটা, সেই ফোকাসড এরিয়াগুলো যদি আপনি তুলে ধরেন তাহলে এটাই সবচেয়ে বেশি হবে। অর্থাৎ যে জিনিসটি করতে হয়েছিল পরবর্তীতে, প্রায় 5 শতাধিক লেখকের লেখাকে কিন্তু রিভিউ করতে হয়েছে, এবং সেই রিভিউয়ের জন্য আবার যে জিনিসটা উনি করেছিলেন সেটাও খুব চ্যালেঞ্জিং ছিল। আমাদের কিন্তু লাইব্রেরিতে যেতে হতো, লাইব্রেরিতে আমাদের শুধু ইন্ডেক্স দেখলে হতো না, পুরো শেলফগুলো আমরা দেখতাম যে কোথাও হয়তো লুকিয়ে আছে বইগুলো, এইভাবে আমরা খুঁজে খুঁজে বের করে দেখতাম যে এই মৌলিক চিন্তার এই লেখকদের চিন্তা রিফ্লেকশন বা প্রতিফলন বা যে সমস্ত বইগুলো আছে বা যে সমস্ত প্রবন্ধগুলো সংকলিত হয়েছে সেই জিনিসগুলো আছে কিনা। যদি না থাকতো উনি কিন্তু বাইরের লাইব্রেরি থেকে সেটাকে কালেক্ট করতেন। ইভেন পশ্চিমবঙ্গ লাইব্রেরিতে উনি নিজে ব্যক্তিগতভাবে ওনার একজন প্রতিনিধি পাঠিয়ে সেখান থেকে পারমিশন নিয়ে কিন্তু সেই জিনিসগুলোকে জেরক্স করে সেই জিনিসগুলো কিন্তু নিয়ে এসেছেন। এই যে বাঙালির যে মৌলিক চিন্তাসমূহ বিভিন্ন দিকগুলোতে বিভিন্ন বিষয়ভিত্তিক যেগুলো করছেন, এটা একটা অনন্য একটা কাজ হিসেবে দাঁড়িয়ে যাবে। এবং শুধু তাই না, আমাদের পরবর্তী যে প্রজন্মগুলো আছে সেই প্রজন্মের পর প্রজন্ম কিন্তু তারা কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু এটা পাবে।
যদি এটা আর্কাইভে ডিজিটালাইজড হইতে যায় তাহলে আমার মনে হয় যে এটা মানে আমাদের শুধু এখানে কেন বিশ্বব্যাপী এটা যাবে, এবং আমি তো মনে করি যেটা ভবিষ্যতে এটা বিভিন্ন ভাষায় অনুদিত হবে। আর যখন এটা বিভিন্ন ভাষায় অনুদিত হবে তখন কিন্তু এটা আমরা বিশ্ব পরিমণ্ডলে কিন্তু আমাদের এই বাঙালির চিন্তা চেতনার যে প্রতিফলনটা এবং যে অবদানসমূহগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা বিশ্ব দরবারে নিয়ে যেতে পারবো। এতদিনের একটা সম্পৃক্ততা, এত কষ্ট, সেই কষ্টের ফলাফল এখন আমরা দেখতে পাচ্ছি। এভাবে একটা সমৃদ্ধশালী ভাণ্ডার আমাদের তৈরি হয়েছে, এটা এখন প্রকাশিত হতে যাচ্ছে। এখন আপনার অনুভূতি কি? বাঙালিদের মৌলিক যে অবদানসমূহগুলোকে সেগুলোকে আমরা সংকলিত করে বিশ্ব পরিসরে আমরা মনে করি যে আমাদের বাঙালিদের যে অবদানসমূহ সেগুলোকে আমরা তুলে ধরার মতো সক্ষমতা অর্জন করেছি। এবং তার পাশাপাশি আমি মনে করি যে যে বিষয়গুলোকে আমরা লিপিবদ্ধ করে ধারাবাহিকভাবে বিভিন্ন সিরিজ আকারে আমরা যেগুলোকে মানে প্রকাশিত করব, প্রজন্ম তারা কিন্তু এগুলোকে পড়বে, এগুলোর মাধ্যমে তারা প্রাক ইতিহাস থেকে শুরু করে মানে বাংলাদেশের স্বাধীনতা বা অভ্যুদয়ের মানে যে প্রেক্ষাপট, যেটা রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, সাংস্কৃতিক প্রেক্ষাপট, ধর্মীয় প্রেক্ষাপট এবং মানুষের যে মূল্যবোধের যে পরিবর্তনসমূহ আছে। এবং কথা বলি যে দেখুন যে বেঙ্গল রেনেসাও কিন্তু এই বাঙালির চিন্তারই ফসল। কিন্তু খেয়াল করে দেখবেন যে বেঙ্গল রেনেসা কিন্তু কম কথা না। ইউরোপের রেনেসা হয়েছিল আমরা দেখেছি শিল্প বিপ্লবের আগে, সেখানে মন মানসিকতা ধ্যান ধারণা, কিন্তু বাঙালি রেনেসা কিন্তু এখানে কিন্তু শিক্ষা এবং সাহিত্য এবং শিল্পকর্মে এখানে কিন্তু অনেক পার্থক্য আছে। কিন্তু কাজে সেই জায়গাটা আমি বলবো যে সেই রেনেসার যে প্রতিফলন যেটা আমাদের লেখনীতে প্রকাশ পেয়েছে সেই বিষয়গুলো অবশ্যই এটা আমার শুধুমাত্র জ্ঞানকে বাড়ায়নি, কারণ আমি মনে করি যে আমি একজন এই পার্ট সার্কেলের মাধ্যমে আমি সবচেয়ে বড় যে জিনিসটা আমার হয়েছে, আমি একটা লাইফ লং লার্নার হিসেবে আমি নিজেকে এস্টাবলিশ করতে পেরেছি। আমি মনে করি যে আমি এর অংশীদার হয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে শুধুমাত্র গর্বিত না, আমি মনে করি যে নিজেও এর মাধ্যমে আমি আলোকিত হয়েছি। আপনাদের সম্পৃক্ততার জন্য এবং আপনাদের পরিবারের আপনাদের জন্য যে সময়টি বরাদ্দ করবার জন্য যেই ত্যাগটা করেছেন তার জন্য আপনাকে এবং আপনার পরিবারকে ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ।